আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে এই উত্তেজনা যে মাত্রায় পৌঁছেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতির জন্য গভীর তাৎপর্য বহন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সর্বশেষ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দৃশ্যমান সামরিক প্রস্তুতি, আঞ্চলিক শক্তিগুলোর উদ্বেগ এবং একই সঙ্গে ইরানের অভ্যন্তরে চলমান ভয়াবহ দমনপীড়ন, এই সব কিছু মিলিয়ে এমন একটি সংকট চিত্র তৈরি হয়েছে যেখানে সামান্য ভুল হিসেবেও বড় ধরনের যুদ্ধের দিকে গড়াতে পারে। এই পরিস্থিতিকে বিশ্লেষণ করতে হলে একদিকে যেমন সামরিক ও কূটনৈতিক চালচিত্র বোঝা জরুরি, তেমনি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও সামাজিক অস্থিরতার দিকটিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আব্বাস আরাকচি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত নিবন্ধে যুক্তরাষ্ট্রকে যে ভাষায় সতর্ক করেছেন তা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কড়া। সবকিছু দিয়ে জবাব দেয়া হবে, এই বাক্যটি শুধু একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং একটি সুস্পষ্ট সামরিক বার্তা। ইরান বোঝাতে চেয়েছে যদি আবার তাদের ওপর সরাসরি হামলা হয় তাহলে প্রতিক্রিয়া হবে সর্বাত্মক এবং সীমাবদ্ধ, কোনো প্রতিশোধে আটকে থাকবে না। এই বক্তব্যের সময় নির্বাচনও গুরুত্বপূর্ণ। ঠিক যখন যুক্তরাষ্ট্র এশিয়া থেকে একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে, তখনই এই হুঁশিয়ারি এসেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সাথে থাকা ডেস্ট্রয়ারগুলো মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। এটি নিছক রুটিন মহড়া নয়, বরং একটি স্পষ্ট শক্তি প্রদর্শন। যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগত পরিবর্তনের মধ্যে রয়েছে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান মোতায়েন এবং হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পুনর্বিন্যাস। হিমার্স সেই একই অস্ত্র ব্যবস্থা যা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়ে যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যে এই সিস্টেমের উপস্থিতি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র কেবল প্রতিরক্ষামূলক অবস্থানেই নেই, বরং দ্রুত আঘাত হানার সক্ষমতাও নিশ্চিত করতে চাইছে। যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ারটির চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করেননি, তবু এর সময় ও দিক নির্দেশনা এমন যে তা ইরানকেই প্রধান বার্তা হিসেবে ধরা হচ্ছে। এই সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর উদ্বেগ বিশেষভাবে উল্লেখযোগ্য। সৌদি আরব, কাতার, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে যুদ্ধ চায় না। তারা জানে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে প্রথম ধাক্কা আসবে তাদের ভূখণ্ডেই। মার্কিন ঘাঁটি, তেল ও গ্যাস অবকাঠামো, সমুদ্রপথ সবই ঝুঁকির মুখে পড়বে। তাই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা ওয়াশিংটনকে সরাসরি হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এটি মধ্যপ্রাচ্যের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে, যেখানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও চায় না যে তাদের নিরাপত্তার নামে অঞ্চলটিকে আবার একটি পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দেওয়া হোক। ইরানের পক্ষ থেকে আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত এই উত্তেজনার অংশ। আকাশসীমা বন্ধ করা সাধারণত বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। এটি একদিকে বেসামরিক বিমান চলাচল বন্ধ রেখে সম্ভাব্য হামলার ঝুঁকি কমানোর চেষ্টা, অন্যদিকে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখার কৌশল। ইরান বোঝাতে চেয়েছে তারা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করছে এবং যে কোনো সম্ভাবনার জন্য প্রস্তুত। আরাকচি তার লেখায় জুন 2025-এর ইসরায়েল ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের সংযমের কথা বলেছেন। 12 দিনের ওই যুদ্ধে ইরান মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এবং স্বল্প পাল্লার অস্ত্র ভাণ্ডারের বড় অংশ অক্ষত রেখেছিল। এই বক্তব্যের ভেতরে একটি সুপ্ত হুমকি রয়েছে। যদি আবার সংঘর্ষ হয় তাহলে এবার সেই সংযম থাকবে না। ইরানের হাতে থাকা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো পারস্য উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরেই একটি ডিনায়াল স্ট্র্যাটেজি গড়ে তুলেছে, যার লক্ষ্য হল শত্রুপক্ষকে অঞ্চলে নির্বিঘ্নে কাজ করতে না দেয়া। এই বহির্মুখী কঠোর অবস্থানের সঙ্গে ইরানের
অভ্যন্তরীণ বাস্তবতার একটি তীব্র বৈপরীত্য রয়েছে। আরাকচি দাবি করেন, সাম্প্রতিক বিক্ষোভের সহিংস পর্যায় ৭২ ঘন্টারও কম সময় স্থায়ী ছিল এবং সহিংসতার জন্য তিনি সশস্ত্র বিক্ষোভকারীদের দায়ী করেছেন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও যে ভিডিওগুলো বাইরে এসেছে সেগুলোতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালাচ্ছে। এই দৃশ্যগুলো রাষ্ট্রীয় বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে এবং ইঙ্গিত দেয় যে সরকার প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এই দমনপীড়নে অন্তত ৪,৫১৯ জন নিহত হয়েছেন। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবু এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও কয়েক হাজার মৃত্যুর কথা স্বীকার করেছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরানের শীর্ষ নেতৃত্ব সাধারণত এ ধরনের তথ্য প্রকাশ্যে স্বীকার করে না। তিনি অবশ্যই এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন, যা ইরানের চিরাচরিত বয়ান। অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে বিদেশি ষড়যন্ত্রের হাত রয়েছে। গ্রেফতারের সংখ্যাও উদ্বেগজনক। ২৬,০০০-এর বেশি মানুষ আটক হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ইরান এমন একটি দেশ যেখানে মৃত্যুদণ্ডের ব্যবহার বিশ্বের অন্যতম সর্বোচ্চ। ফলে আশঙ্কা রয়েছে এই আটককৃতদের একটি অংশ দ্রুত বিচার বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে। এই অভ্যন্তরীণ সংকট ইরান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ একদিকে তারা বাইরের শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে, অন্যদিকে ভেতরে জনগণের অসন্তোষ দমন করতে গিয়ে বৈধতা হারানোর ঝুঁকিতে পড়েছে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ইরান কি ইচ্ছাকৃতভাবে বাইরের শত্রুর সঙ্গে সংঘাতের শঙ্কা বাড়িয়ে অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করতে চাইছে? ইতিহাস বলে, অনেক সরকার অভ্যন্তরীণ অস্থিরতার সময় জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে বাইরের শত্রুর হুমকি সামনে আনে। ইরানের ক্ষেত্রেও এই কৌশল নতুন নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করে সরকার সমর্থকদের একত্রিত করতে পারে এবং ভিন্ন মতকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করতে সুবিধা পায়। তবে এই কৌশল ঝুঁকিমুক্ত নয়, কারণ বাস্তব সামরিক সংঘাত শুরু হলে তার ফলাফল নিয়ন্ত্রণ করা কঠিন। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরানের তুলনায় অনেক বেশি, যদিও ইরান আঞ্চলিকভাবে বড় ক্ষতির সক্ষমতা রাখে। সরাসরি যুদ্ধ হলে ইরানের অবকাঠামো, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে পারস্য উপসাগর দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ঘাঁটিতে কথিত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর এই উত্তেজনাকে আরও বিস্তৃত করেছে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তা নিশ্চিত করেনি, অতীতে এ ধরনের হামলার নজির রয়েছে। এটি প্রমাণ করে যে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না, বরং আঞ্চলিকভাবে নিজেদের শত্রু বা হুমকি হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও সক্রিয় অবস্থান বজায় রাখছে। এর ফলে উত্তেজনার পরিধি শুধু দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় হয়ে উঠছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে নিরুৎসাহিত করতে চায়, কিন্তু সেই শক্তি প্রদর্শনই ইরানের দৃষ্টিতে হুমকি হয়ে উঠছে। ইরান অভ্যন্তরীণ দুর্বলতা ঢাকতে বাইরের শক্তির বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করছে, কিন্তু এতে সংঘাতে ঝুঁকি বাড়ছে। উপসাগরীয় দেশগুলো যুদ্ধ চায় না, কিন্তু তারা এমন এক অঞ্চলে অবস্থান করছে যেখানে তাদের মতামত সবসময় চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিফলিত হয় না। এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বা পরোক্ষ যোগাযোগ চ্যানেল কতটা কার্যকর থাকে। দ্বিতীয়ত, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে যায়। দমনপীড়নের মাধ্যমে সরকার সাময়িক নিয়ন্ত্রণ আনতে পারলেও দীর্ঘমেয়াদে তা আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তিগুলো সক্রিয়ভাবে যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত বলা যায়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন শুধু সামরিক শক্তির প্রশ্ন নয়, এটি রাজনৈতিক বৈধতা, আঞ্চলিক ভারসাম্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্নে পরিণত হয়েছে। একদিকে সবকিছু দিয়ে জবাব দেওয়ার হুমকি, অন্যদিকে অভ্যন্তরীণ রক্তক্ষয়। এই দুই বাস্তবতার সংঘাতে ইরান নিজেই সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। বিশ্ব যদি এই সংকটকে শুধু শক্তির লড়াই হিসেবে দেখে, তবে
বড় চিত্রটি অধরাই থেকে যাবে। আর সেই বড় চিত্রের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের যুদ্ধ বা শান্তির ভাগ্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।